হ্যালো। আজকে আমরা ডব্লিউবিটি এর ফার্স্ট পেপারটা করব। দেখো, ফার্স্ট পেপারে কি কোশ্চেন কি রয়েছে। প্রথমে কোশ্চেনটা পড়ো। কোশ্চেন রয়েছে যে শতকরা বার্ষিক সরল সুদের হারে কোন টাকার 4 বছরে সুদে আসলে 8/25 অংশ হবে। তো এখানে আমরা করব কি, দেখো, আসল কত ধরবো বলো? p টাকা। আসল ধরবো কত? p টাকা। তারপরে কি বলেছে? 4 বছরের সুদে আসল। তো তাহলে সময় কত বলো? 4 বছর। সুদ আসলের এত হবে, তাহলে সুদ কত এখানে? 8/25। টাকা বসায় দাও, হয়ে গেল। আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এবার কি লিখবো? ধরি সুদের হার সমান সমান r%। আমাকে এই সুদের হারটাই বার করতে হবে। আমাদের সরল সুদের কি ফর্মুলা কি বলো? সরল সুদের ফর্মুলা কি? p/100, তাই তো? p গুণন r গুণন t। টি কত এখানে? 4 বছর। 4/100। এবার সরল সুদের জায়গায় কত বসাবো? এইটা 8p/25 p/4/100। 4 × 2 = 8। আর পি কেটে দেই, তো থাকছে কি? 2/25 সমান সমান r/100। তাহলে আমি এখানে কি লিখতে পারি? r সমান সমান 2/25 গুণন 100। কেটে দাও, 25 4×25 = 100। তাহলে আর কত হলো? 4×2 = 8, 8%। আর হলো কত বলো? আর হলো 8%। আর হলো 8%। চলো এবার পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো কি রয়েছে। একের 2 নাম্বারটা চলো এবার। একের 2 নম্বরে দেখো কোশ্চেন কি রয়েছে। একের যে k x² মাইনাস 5x+k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে যদি k এর মান কত। তো বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়? ওদের নিরূপকের মান কত হয়? 0 হয়, তাই না? তো লিখবো বীজদ্বয় বাস্তব ও 0 হলে কি হয়? নিরূপক সমান সমান 0। তো নিরূপকের কি মানে? b²-4ac = 0। এখানে b কত? b হলো -5। তো লিখবো -5 তার স্কয়ার -4ac। a কত এখানে? 5 না, k। 4 হলো k, না, a হলো k, c ও হলো k। তাহলে কি হচ্ছে? 25 -4k² = 0। -4k² = -25। মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে k সমান সমান কত হচ্ছে? 25/4। এটা হলো k²। তাহলে k কত হবে? প্লাস মাইনাস এটার রুট। 25-এর রুট কত হয়? 5।
4 বর্গমূল 2, তাহলে কত হচ্ছে 5/2 প্লাস মাইনাস 5/2, এটাই হলো অ্যান্সার, মানে বি হলো গিয়ে আমাদের অ্যান্সার। তিন নম্বর কোশ্চেনটা পড়ো। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া আছে। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, কি দেওয়া আছে তোমাকে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের অনুপাত তাহলে বার করি। তিন নম্বর, দুই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। কত হবে বলো? প্রথমটার কত বলো? 36/25। সুতরাং দুই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলো কত হয়? বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয় √, এটা 36-এর রুট করলে কত হয় 6, 25-এর করলে 5। এবার তোমাকে দেখো কি দিয়েছে, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, দ্বিতীয় ত্রিভুজেরটা বার করতে হবে, তো করতেই পারবো। সুতরাং প্রথম ত্রিভুজেরটা কত 9, দ্বিতীয় ত্রিভুজেরটাকে তুমি x ধরো, ইকুয়াল টু 6/5। বজ্র গুণন করে দাও, 6 গুণন x 6x, দুই 3 দিয়ে দাও, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 15/2 মানে 7.5 সেন্টিমিটার। তাহলে x কত বের হচ্ছে? 7.5 সেন্টিমিটার। দেখো আছে নাকি অপশনে? হ্যাঁ, অপশনে বি হলো গিয়ে 7.5, তাহলে উত্তর হবে কি বি। উত্তর লিখে দাও বি। এবার চলো 1 2 1-এর 3 অবধি হলো। এবার চলো 4 নাম্বার করব। সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত হবে? সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান বার করতে হবে। তো দেখো তোমাকে বার করতে বলেছে, ক্ষুদ্রতম কখন হয় বলো তো? ক্ষুদ্রতম হবে যখন ক্ষুদ্রতম মান কত, তাই না? সাইন থিটা প্লাস, কোথায় আছে সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? ক্ষুদ্রতম মান 1 হতে পারে এখানকার হিসাবে। 4 নাম্বার ডাইরেক্ট লিখতে পারো এগুলা, যে সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান। তো এর ক্ষুদ্রতম মান ধরো মনে করো থিটা সমান সমান 0 বসাও, তাহলে কত হবে? সাইন 0-র ভ্যালু কত হয়? সাইন 0 প্লাস কস 0। সাইন 0 এর মান 0, এটার মান 1, তার মানে 1। এটাই হলো গিয়ে ক্ষুদ্রতম মান। তো কি লিখবা? সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান হলো, সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান হলো 1। এবার কি দিচ্ছে দেখো, এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে। 5 নাম্বার কোশ্চেনটায় আছে
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? বলো তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির পাই আর এল হয়, তাই না? কিন্তু এখানে আর মানে কত, কত ব্যাসার্ধ কত r/2, তো লিখবো পাই ইন্টু r/2 ইন্টু এল, এল এর জায়গায় এখানে বসাবো 2l, কারণ 2l বলেছে তির্যক উচ্চতা, প্লাস বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সেখানে হবে পাই ইন্টু r/2 তার হোল স্কয়ার। পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বাই 4। এখান থেকে কি করব, পাই আর কমন নিব, তাহলে থাকবে কি এল প্লাস r/4 বর্গ একক। পাই আর ব্র্যাকেটে এল প্লাস r/4 বর্গ একক। তো এটা এটার উত্তর। এবার চলো 6 নাম্বারটা করো। 6 নাম্বারটায় দিয়েছে, দেখো কি দিয়েছে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটা দেখো দিয়েছে 6, 7, x, y, s ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে সাজানো হয়েছে, ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তবে x আর y এর মান কত? মধ্যমা দেওয়া আছে 15। আচ্ছা চলো 6 নাম্বারটা কি লিখবো প্রথমে? প্রদত্ত সারি নাকি, প্রদত্ত সারিটি হলো পরপর সারিটা লিখে নাও কি কি আছে বলো। 6, 7, x, y, 10, 14। তোমাকে কি বলেছে? এর মধ্যমা দেওয়া আছে। এর বলো তো মধ্যমা কোনটা হবে? দেখো এখানে কি কি আছে, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, মানে জোড় সংখ্যা আছে। যখন জোড় সংখ্যা থাকে তখন কি হয় করতে হয়, তখন হয় 6তম টার্ম বা 6/2 এর পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ এর গড় বাই 2। আমি এখানে সামনে হাফ লিখতেছি। তো 1/2 মানে কি, এটা কত হচ্ছে? তৃতীয় পদ মানে থার্ড পদ, প্লাস কেটে দাও 3, 3 প্লাস 1 4 চতুর্থ পদ। বলো তৃতীয় পদ কত? 1, 2, 3, তৃতীয় পদ x, চতুর্থ পদ তাহলে y হবে বাই 2। তার মানে কি x প্লাস y বাই 2 সমান সমান কত বলেছে আমাদের? সমান সমান বলেছে 15। এটাই হলো গিয়ে মধ্যমা বলেছে। তাহলে x প্লাস y সমান সমান কত হবে? 15 ইন্টু 2, 15 এর সঙ্গে 2 গুণন করো 30। এটা আমাদের কোনটা আছে? এটা আমাদের সি, তাহলে হবে অ্যান্সার। তাহলে কত হচ্ছে আমাদের? সি লিখে দাও, অ্যান্সার সি। এবার চলো আমরা 6 পরে করব কত? 7 নাম্বার, 7 নাম্বার না, পরের 2 এর কোশ্চেন শুরু করব। 2 এর 1 নাম্বার কি দিচ্ছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তো চলো
লেখো বর্তমান জনসংখ্যা কত? পি। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার। তো লেখো আর পার্সেন্ট, কত পার্সেন্ট? 2% বলেছে, তাই না? হ্যাঁ, তাহলে n বছর পর কত জনসংখ্যা হবে? সুতরাং n বছর পর জনসংখ্যা। এবার দেখো প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা হারে, তাই না? তো মানে কি, এটা এক টাইপের বলতে পারো এটা সরল না, এটা হলো গিয়ে কম্পাউন্ড হচ্ছে, প্রতিবার বাড়ছে। তো এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো আমরা পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100, মানে এখানে হবে 2r/100 টু দি পাওয়ারে n, মানে পি ব্র্যাকেটে 1 প্লাস 2 দিয়ে এটাকে কাটো, 100 কে কাটো, নিচে আসছে কত? 50, r/50 টু দি পাওয়ার n। n বছর পর জনসংখ্যা কত হচ্ছে? পি ব্র্যাকেটে 1 প্লাস r/50 টু দি পাওয়ার n। এবার চলো আমাদের 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেনে কি আছে? 2 নাম্বার কোশ্চেনে আছে x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে? চলো, এটা কি এই যে 1 নাম্বারটা কি ছিল? এটা কম্পাউন্ড ইন্টারেস্টেড ছিল, মানে হলো কিভাবে নিয়ে বাড়বে। তো r/100 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 2r বলেছে, তাই 2r/100 মানে r/50 হলো। এবার চলো সেকেন্ড কোশ্চেনটা করি। সেকেন্ড কোশ্চেনে দেখো কি আছে, x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক হলো x। x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক হলো x। মানে কি? এর মানে হলো x প্লাস 2 বাই x সমান সমান x বাই x মাইনাস 3। আবার বজ্র গুণন করবো। বজ্র গুণন মানে কি? এটার সাথে এটা গুণন ইকুয়াল টু এটা গুণন এটা, মানে এক্স স্কোয়ার। এবার গুণ করো, কিভাবে করবে? এক্স দিয়ে প্রথমে এক্স কে গুণ, এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস 3 কে, তার মানে মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 সমান সমান এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে, হলো মাইনাস এক্স সমান সমান মাইনাস 6, না মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে মাইনাস এক্স ইকুয়াল টু 6, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 6। এটাই হলো কি আমাদের অ্যান্সার। এক্স সমান সমান কত? মাইনাস 6। তো আমরা উত্তর কি লিখবো? সুতরাং এক্স এর মান হবে 6, বা অ্যান্সার লিখে 6 লিখে দেবো, দিয়ে বক্স করে দেবো, তাহলেও হবে। 6 না, মাইনাস 6, এটা অ্যান্সার লিখে মাইনাস 6 লিখে দেবো। এইভাবে। এবার চলো 3 নাম্বার কোশ্চেনটা করি। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে সর্বাধিক সংখ্যায়
কতগুলি সাধারণ স্পর্শক আঁকা যায়। যদি ছেদ বা স্পর্শ না করে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকগুলো দুটো বৃত্তকেই ছেদ করবে, এরকম টোটাল 4টা সাধারণ স্পর্শক আঁকানো যায়। 4টা সাধারণ স্পর্শক আঁকানো যায়। দেখো 4টা সাধারণ স্পর্শক আঁকানো যায়, এটা হলো 3 নাম্বারটা। এবার চলো 4 নাম্বার কোশ্চেনটা করি। 4 নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, একটি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে টাওয়ারের উচ্চতার চূড়ার উন্নতি কোণ কত? এটা কত নাম্বার? এটা 4 নাম্বার। চলো 4 নাম্বার লিখি। দেখো টাওয়ারের উচ্চতা কে h লিখতে পারো, এটা সমান সমান কত? 100√3, তাই না? 100√3 মিটার। পাদবিন্দু থেকে দূরত্ব কত? 100 মিটার। সুতরাং tan থিটা কি হয়? লম্ব বাই ভূমি মানে 100√3/100, মানে tan থিটা সমান সমান হবে কত? 100 কেটে দাও, মানে √3। এবার √3 মানে কত? tan 60 নাকি? তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি বসিয়ে দাও। থিটা সমান সমান কত? 60 ডিগ্রি। হয়ে গেল। এবার চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আছে কত? পরের প্রশ্নে আছে 5 নাম্বার। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কত হবে? চলো 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? দেখো নিরেট গোলকের আয়তন বা নিরেট গোলকটির আয়তন, নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব, কিন্তু এখানে r এর বদলে কত লিখবো আমরা? 2r কিউব। টু এর কিউব কত? 8, 4×8 = 32/3 পাই r কিউব। এবার লিখবো কত বলো? ঘন একক। কত লিখবো? ঘন একক। এত ঘন একক। হয়ে গেল আমাদের 2 এর 5 নাম্বার। এবার দেখো কি দিয়েছে 6 নম্বরে। দেখো কি দিয়েছে 6 নম্বরে কোশ্চেনে দিয়েছে, যদি x1 x2 x3 xn এর গড় x বার হয় তাহলে সবগুলোর সাথে 2/3 যোগ করলে ওর গড় কত হবে? সুতরাং লেখো এদের গড় হবে এটার সঙ্গে কত করেছে? এটার সঙ্গে 2/3 খালি সাথে অ্যাড করে দিয়েছে, তো আমরাও তাই করব। 2x⁻/3 এটাই হলো গিয়ে আমাদের অ্যান্সার। তো আমরা 1 আর 2 এর কোশ্চেন গুলো এখানে কমপ্লিট করলাম। এবার চলো 3 এর কোশ্চেনের দিকে তাকাই। 3 এর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা
250 টাকা একই সময় পরে তাদের মূলধনের অনুপাত আছে তা আছে। তো তোমাকে এদের মূলধনের অনুপাত বার করতে হবে। তো করো মূলধনের অনুপাত প্রথমে। নাম্বার 3-এর 1 নাম্বারটা এখন আমরা স্টার্ট করব। এই জন্য 3-এর সবগুলো আজকে করব। 3-এর 1 নাম্বারটা দিয়েছে কি, যে ওদের মূলধন দিয়ে দিয়েছে, তাহলে আমাদের একই সময় পরে মূলধনের অনুপাত বার করতে হবে। তো বার করো, লেখো একই মূলধনের অনুপাত। কিভাবে করব দেখো, এখানে লিখবো 200 ইস্টু 150 ইস্টু 250। আচ্ছা, প্রথমে শূন্যগুলো একটা করে সবগুলোতেই আছে, তাই শূন্য কমিয়ে দেই। সবগুলোই 5 দিয়ে যায়, 4 5 20, 3 5 এটা, 5 5 এটা। তো দেখো এটা কি আমাদের অ্যান্সারে আছে? না, এটা অ্যান্সারে নাই। তাহলে প্রদত্ত উক্তিটি মিথ্যা। প্রদত্ত উক্তিটি কি লিখবো? মিথ্যা। প্রদত্ত উক্তিটি মিথ্যা। এবার চলো 2 নাম্বার কোশ্চেনটা করি। 2 নম্বরে দেখো কি দিয়েছে, দুই নম্বরে দিয়েছে দেখো 3টা ভেদ দিয়েছে, তাই না? লেখো তাহলে পরপর 3টা ভেদ। এক্স স্কোয়ার ইস্টু কত দিয়েছে এটা, ওয়াই জেড। আর একটা কি দিয়েছে দেখি, আর একটা দিয়েছে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল, এটাকে বলে প্রপোর্শনাল চিহ্ন। আর শেষে কত দিয়েছে, জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। আচ্ছা, আমাদের কি বলেছে যে এদের ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। চলো বার করি ভেদ ধ্রুবক কি হবে। এখানে যদি প্রপোর্শনাল হয় তার মানে কি, তাহলে এদের অনুপাত, তাই না? এদের অনুপাত হলো গিয়ে ধ্রুবক, এটাই হলো গিয়ে ভেদ ধ্রুবক। এখানেও তাই, এখানেও তাই। এবার এদের গুণফল বার করতে হবে, করো। k1 ইন্টু k2 ইন্টু k3 বসাও। এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইস টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইস ইন্টু জে স্কোয়ার বাই এক্স ওয়াই। কাটো এটাকে, তাহলে একটা এক্স হয়, এই একটা এক্স আবার আর একটা এক্স এর সঙ্গে কাটবে। ওয়াই আর ওয়াই স্কোয়ার কে কাটো, ওয়াই হয়, এই ওয়াই আবার আর একটা ওয়াই এর সঙ্গে কাটবে। জেড আর জে স্কোয়ার, জেড হয়, জেড আর এই জেড কাটবে, তো সবকিছু কেটে গেল, তো শেষে পড়ে থাকবে কি 1। তো প্রদত্ত উক্তিটি কি হবে? সত্য। প্রদত্ত উক্তিটি কি হবে? সত্য। চলো এবার পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনে দেখো কি দিয়েছে, 3 নাম্বার, যে কি দিয়েছে কোশ্চেনটা দিয়েছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। না, বহিঃস্পর্শ মানে বাইরে থেকে স্পর্শ, তাই না? দুই টাইপের স্পর্শ হয় এখানে, একটা হলো অন্তঃস্পর্শ মানে দুটোই ভেতরে থাকবে, আর একটা হলো বহিঃস্পর্শ মানে বাইরে থেকে। তো
এটা 3 নম্বর কোশ্চেনে দেখো কি লিখবো, ছবিটা করে দেই প্রথমে তাহলে সুবিধা হবে বুঝতে। এটার ধরো মনে করো 5 সেন্টিমিটারের, আর একটা ধরো 3 সেন্টিমিটারের আছে, এরা ধরো বহিঃস্পর্শ করেছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দূরত্ব হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 5 সেমি যোগ 2 সেমি। 5 আর 2 এ কত হয়? 7 সেমি। 2 না 3 আছে, তাহলে কত হবে? 8 সেমি। কিন্তু এখানে কত হচ্ছে? এখানে দিয়ে রেখেছে 2 সেমি, তো এটাও প্রদত্ত উক্তিটি মিথ্যা। লেখো মিথ্যা। প্রদত্ত উক্তিটি কত লিখবো? মিথ্যা। এবার চলো সাইন 12 ডিগ্রি মাইনাস কস ডিগ্রি এর সরলতম মান 1, এটাও মিথ্যা। চার নাম্বারটা তুমি ডাইরেক্ট মিথ্যা লিখে দিতে পারো। কেন দেখাচ্ছি তোমাকে। সাইন 12 ডিগ্রি বলেছে, এটাকে মাইনাস করতে বলছে কি কস এত ডিগ্রি। এটা পূরক কোণের ফর্মুলা দিয়ে হবে। কিভাবে? সাইন 12 ডিগ্রি তুমি সাইন 12 ডিগ্রি রাখো, কসকে তুমি কি করো? বদলে দাও 90 মাইনাস 12, তাই না? 78 মানে কত? 90 মাইনাস 12, তাহলেই হলো 78 আসে। তো তার মানে কি এটা আগে হয়ে যাবে, তাহলে সাইন হয়ে যাবে ওটাও, সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি, তাহলে কত হবে? 0। তাহলে এদের সরলতম মান কত হচ্ছে? 0, 0। কিন্তু এখানে 1 দিয়েছে, 1 তো হবে না কোনোভাবেই, তাহলে প্রদত্ত উক্তিটি মিথ্যা। আবার লিখে দাও মিথ্যা। এবার চলো 5 নাম্বার দেখো, একটা বড় তথ্য দেওয়া আছে, সংখ্যা গুরুমান যদি এর 15 হয়, তাহলে যে কোনো আননোন না জানা মান, মানে যে কোনো x এর মানও তখন আমরা 15ই ধরবো, তাই না? x ইকুয়াল টু 15ই হবে, তাহলে এটা হলো সত্য। একটা তোমার কাছে যদি বড় সারি থাকে অনেকগুলা সংখ্যার, আর একটা ওর মধ্যে আমরা জানি না, আর সংখ্যা গুরুমান বলেছে 15, তাহলে না জানা যেটা ভ্যালু সেটাও 15ই হবে। এবার চলো 6 নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি, তুমি এটা দেখতে বলেছে। অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল, আচ্ছা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত হয় বলো? ফর্মুলা কি বলো তো? নিরেট অর্ধগোলকটির ক্ষেত্রফল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলছে। তো আমরা জানি নর্মালি অর্ধগোলকের কত হয়? 2 পাই আর স্কয়ার, কিন্তু নিরেট তাই আমরা নিচের ওই সারফেসটাও নিব, নিচের এই ফ্ল্যাট সারফেসটাও নিব, তার মানে কি লিখবো? 3 পাই আর স্কয়ার। এখানে 3 পাই আর মানে কত? এখানে 7 বলেছে নাকি? হ্যাঁ 7 স্কয়ার। 7 স্কয়ার কত হয় বলো? 7 স্কয়ার হয় 49 ইন্টু 3 করতে হবে, 12 আর যে বর্গ সেমি। দেখো আমাদের মনে হয় এটা দেয়নি, আমাদের অন্য কিছু দিয়েছে, তাই আমরা এটা লিখে দেবো মিথ্যা। তো আমরা সবগুলো সত্য মিথ্যা, তারপরে শূন্যস্থান পূরণ, এমসিকিউ গুলো করে নিলাম।
এবার চলো আমরা যাই পাটিগণিতের পার্টে। পাটিগণিতে দেখো কি রয়েছে, কত নম্বর কোশ্চেনটা পাটিগণিত, না 5 নম্বর কোশ্চেনটা পাটিগণিত। আমরা পাটিগণিতটা করব এখন, তারপরে করব, চলো পাটিগণিতের দিকে যাই, তারপরে তো কি করব দেখা যাবে। কি দেওয়া আছে, কুমারটুলির 3 মৃৎশিল্পী, মৃৎশিল্পী না, এটাকে মৃৎশিল্পী বলে, 3 জন মৃৎশিল্পী এক সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা করে ধার ধার করে মৃৎশিল্পটির কারখানা তৈরি করেন। তারা চুক্তি করেন প্রতি বছর ব্যাংকের কিস্তি বাবদ কিছু টাকা দেওয়ার পর বাকি টাকা বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে বাকি অর্ধেক সময়ের অনুপাতে ভাগ করবেন। গত বছর তারা যথাক্রমে এত 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 দিন কাজ করেছিলেন, মোট লাভ হয়েছিল এত টাকা, কে কত টাকা পেয়েছিলেন। তো চলো কিভাবে করব এটা 5-এর 1। তাদের মোট লাভ কত হয়েছিল, মোট লাভ সমান সমান লিখে দিই, কত হয়েছিল মোট লাভ, 1,39,100 টাকা, এটা মোট লাভ হয়েছিল। এবার কি বলেছে দেখো, এবার বলেছে কি দেখি, কই গেল, টাকা ব্যাংকের কিস্তি বাবদ কিছু টাকা দেওয়া হয়, তো ওটা আমি বাদ দিই। ব্যাংকের কিস্তি শোধ করার পর লাভ কত হবে, এই যে 1,39,100 টাকাটা ছিল, তার থেকে কত বিয়োগ করতে হবে, ব্যাংকের কিস্তি কত, 28,100 টাকা, বিয়োগ করো, শূন্য শূন্য থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বাদ দাও 1 হয়, 3 থেকে 1 1, তাহলে 1,11,000 টাকা মোট লাভ থাকছে। আচ্ছা, এবার কি করেছে ওরা দেখো, ওরা হলো ওরা করেছে কি, অর্ধেক টাকা দিনের অনুপাতে আর বাকি অর্ধেক টাকা সমান অনুপাতে। আচ্ছা, প্রথমে ওদের কাজের দিনের অনুপাতটা বার করি, তাহলে কাজের দিনের অনুপাত, চলো কাজের দিনের অনুপাত, অনুপাত কত আছে দেখি, 300 ইস্টু এত ইস্টু 350, 5 দিয়ে যায় 60, 5 দিয়ে গেলে 5 55, 5 দিয়ে গেলে 70, আবার 5 দিয়ে দাও, 5 দিয়ে গেলে 12, 5 দিয়ে গেলে 11, 14 হলো। এবার দেখো ওরা কিভাবে টাকাটাকে ওরা ভেঙেছে, এই যে টাকাটা ছিল, লাভটা ছিল, ওর অর্ধেক টাকা ওরা 3 জন সমান ভাগে ভাগ করছে, তাই তো, আর বাকি অর্ধেক টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করছে। তো সেই হিসাবেই আমরা একবারে করব এটাকে, যে প্রথম শিল্পী নাকি, হ্যাঁ শিল্পী বা মৃৎশিল্পী,
শিল্পী নামটা দেখি, হ্যাঁ পাবেন বা পেয়েছিলেন, পেয়েছিলেন লেখাটাই ভালো। তো চলো কিভাবে করব দেখো, এই যে মোট লাভ ছিল কত বলো, মোট লাভ ছিল এটা, তো এটা লিখবো, এটা দুটো ভাগে ভাগ হয়েছে তাই তো, এই টাকাটা 11,000, প্রথম অর্ধেক একটা বা বাই 2 লিখে দিই সব থেকে ভালো, আর একটা এর অর্ধেক টাকা করেছে, এই টাকা সমান ভাগে ভাগ হয়েছে মানে এর 1/3 পাবে, 1/3 পাবে, আর এই টাকা 12 ভাগ পাবে, টোটাল কত ভাগের, 12 প্লাস 11 প্লাস 14, তো লেখো চলো এখান থেকে কি দেখো কমন যায়, এই বড় সংখ্যাটাকে কমন নিতে পারি, থাকছে কি 1/3 প্লাস, এখান থেকে থাকছে কি 12 প্লাস 11, 12 প্লাস 11 কত হয় 23, 23 প্লাস 14 7 37, আচ্ছা 3×32, চলো এবার কাটাকাটি করতে হবে, 3 দিয়ে যায়, 3 দিয়ে দেখি, হ্যাঁ যাবে 3 দিয়ে, 3 দিয়ে দাও প্রথমে, 3 তিরিক্ষে 9, 21 7, তারপরে দুটো শূন্য, 30 দিয়ে দিলে, দুটো শূন্য না তিনটা শূন্য ছিল, তিনটা শূন্য, 37 দিয়ে দাও, 37 দিয়ে দিলে 1000, নিচে থাকছে 2, তার মানে 500, তো হবে কত 500 গুণন 37 আর 36 যোগ করলে কত হয় বলো, 37 আর 36 যোগ করলে 3 6 7 টাকা, এই গুণটা নিজেরা করবা, এই গুণটা নিজেরা করবা, তারপরে চলো দ্বিতীয় মৃৎশিল্পী পাবে, আমরা এই অনুপাতটা খালি রেখে দিচ্ছি, আমাদের অনুপাতটা লাগবে তাই, পাবে বা পেয়েছিলেন, আবার ওই একই রকম ভাবে করতে হবে, কি এই যে 1,11,000 টাকাটা আছে, এর অর্ধেকটা হলো 1/3 হবে, বাকি এর অর্ধেকটা কত হবে বলো, 1,11,000 টাকা, বাকি অর্ধেকটা হবে 11 কত অংশ পাবে, 12 প্লাস 11 প্লাস 14, তো এখান থেকে আবার ওই কমন নিব, থাকছে কি 1/3 প্লাস, এখানে যোগ করলে কত হবে, আগে যোগ হয়েছিল তো সেটাই হবে,
37 প্লাস 33, 3 11 33। আচ্ছা, এরপরের জনকে তো পরের জন হলো 14, এটা হবে তাই তো? ঠিক আছে। এবার চলো এখানে কাটাকাটিটা সেরে ফেলি আমি। কিভাবে সারবো? 3 দিয়ে, আগের মতনই 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 37, তারপর 3টা শূন্য, তারপর 37 দিয়ে কাটবো, হবে কত? 1000, 2 দিয়ে কাটবো 500। তো যোগ করো এই দুটাকে, 30, 10, হাতে থাকলো 1, 3 3, 6 আর 1 7, 70 গুণন 500 মানে কত? 35,000 টাকা। এটা হলো দ্বিতীয় মৃৎশিল্পী পেয়েছিলেন। দ্বিতীয় মৃৎশিল্পী কত পেয়েছিলেন? 35,000 টাকা। এবার তারপরে আমরা তৃতীয়টা করব। তৃতীয়টা তোমরা খাতায় করো, আমি দ্বিতীয়টাকেই তৃতীয় করে দিচ্ছি। কিভাবে করব? তৃতীয় জন পেয়েছিল কিভাবে? তৃতীয় মৃৎশিল্পী খালি এই যে এই জায়গাটায় 11 না পেয়ে 14 পেয়েছিলেন, তাই না? 3 আর 14 কে মাল্টিপ্লাই করলে কত, গুণ করলে কত হয় বলো? 3 4 12, হাতে থাকলো 1, 42। গুণ করলে এটার উত্তর হয়ে যাবে। এই গুণটা নিজে করো। এভাবে আমরা প্রথম মৃৎশিল্পী, দ্বিতীয় মৃৎশিল্পী আর তৃতীয় মৃৎশিল্পীর কে কত টাকা পেয়েছিলেন সেটা বার করতে পারবো। হয়ে গেলে 2 নাম্বারটায় চলো। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে যে জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা হিসাবে 2 বছর নিরবিচ্ছিন্নভাবে টাকা জমায় রাখে। ব্যাংকের সুদের হার 5% হলে 2 বছর পর জয়ন্তর মোট কত টাকা পাবে? 1000। 2 নম্বরটা করতে হবে না। চলো আমরা এখন যাই আমাদের যৌগিক গড় নির্ণয়ের এখানে যাই। যৌগিক গড় নির্ণয়, তারপরে মধ্যমা নির্ণয় আর সংখ্যাগুরু মান নির্ণয়। 15 নম্বরটা করি আমরা, চলো। 15 এর একে কি দিয়েছে দেখো, যে এটা আমাদের নম্বর দিয়েছে।
নম্বর দিয়েছে এত এর কম, তারপরে এটা, তারপরে এটা, তো আগেই না আমরা এটা করব না, ছকটা আগে করব না। তুমি আগে লেখো প্রদত্ত সারি অনুযায়ী লিখব 0 থেকে 10 পাওয়া ছাত্রীর সংখ্যা। 0 থেকে 10 পাওয়া ছাত্রীর সংখ্যা কত? 10 এর কম যতজন ততজন 12। 10 থেকে 20 পাওয়া ছাত্রীর সংখ্যা হবে 22 মাইনাস 12 মানে 10। 20 থেকে 30 পাওয়া ছাত্রীর সংখ্যা, আগেরটার থেকে বিয়োগ করতে হবে, 40 মাইনাস 22 মানে 18। কত আছে এখানে? 60। 60 থেকে বিয়োগ দিতে হবে, 60 থেকে কত বিয়োগ দিতে হবে বলো তো? 40 কে, তাহলে 20। তারপরে 50 এর কম বলেছে তো, 72, হ্যাঁ 72 মাইনাস 60, 72 থেকে 60 বাদ দিলে 12। একইভাবে করতে থাকো, 50 থেকে 60 পাওয়া ছাত্রীর সংখ্যা। 50 থেকে 60 পাওয়া ছাত্রীর সংখ্যা কত? 50 থেকে 60 তো হলো 15 হবে নাকি? 7 মাইনাস 72 মানে হলো 5 15। 60 থেকে 70 পাওয়া ছাত্রীর সংখ্যা সমান সমান, আমি এখানেই লিখছি, কত লিখবো বলো? 60 থেকে 70 কত হবে বলো? 60 থেকে 70 110 থেকে মাইনাস করো, এটা না 102 থেকে না বাদ দাও, 12 থেকে বাদ দিলে 5, হাতে থাকলো 1, 9 হয়ে গেল 15। 70 থেকে 80, একইভাবে 102 ভাগে 111 থেকে 102 বাদ দাও, তাহলে কত হলো 9। আর 80 থেকে 80 এর কম, আর একটা আছে 90 এর কম, আর 80 থেকে 90 এর মধ্যে হবে 120, তাই না? 120 থেকে 111 বাদ দাও, আবার 9 জন। এই তোমার এটা প্রথমে করতে হবে, করে নিলে এরপরে তোমাকে আসল যে পর্যায় সারণীটা যে বানাতে হবে, সেটা আসল ছক যেটা বানাতে হবে সেটা এখন করবো। দেখো কিরকম ছক হবে। এদিকে হবে নম্বর, লেখো নম্বর, তারপরে xi, তারপরে ছাত্রীর সংখ্যা। আচ্ছা চলো লেখো। প্রথমে কত ছিল? 12, তাই না? তো লেখো 0 থেকে 10 পায় 12 জন। xi কত হবে? এদের যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5।
তারপরে 10 থেকে 20 15, এটা প্রায় 10 জন। 20 থেকে 30, এটা কত হবে 25, 18 জন। 30 থেকে 40, 35, 30 থেকে 40 হবে 20 জন। 40 থেকে 50 হবে 45, 20 পরে কত থাকছে 12। 50 থেকে 60 মানে 55, এদের গড় মান হলো 55, 55 বাচ্চা কতজন 50 থেকে 60 এর পরের জন মানে 15। 60 থেকে 70 মানে 65, 65 বাচ্চা আবার 15 জন। 70 থেকে 80 মানে 75, এটা পাচ্ছে 9 জন। আর 80 থেকে 90 মানে 85, এটা পাচ্ছে আবার 9 জন। এবার এটাকে আমি কিভাবে করব, এটাকে করার জন্য আমি ছকটাকে বানাবো এমন ভাবে ইউআই এর সাহায্য নিব। ইউআই মানে আমি একটা গড় ধরবো, ধরে নিয়ে আগাবো। বলো এদের মাঝখানের ভ্যালু কত হচ্ছে বলো তো, এ কত ধরতে হবে তুমি বলো তো। এখানে দেখো টোটাল কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 5 নাম্বার যেটা আছে সেটা একদম মাঝখানে। 1 2 3 4 5 মানে এটা আছে মাঝখানে। তো এটাকে আমি ধরবো এ। এখানে ইউআই লিখবো কত, দেখো ইউআই লিখবো xi মাইনাস এ মানে 45 বাই এইচ এগুলোর মধ্যে কত করে গ্যাপ আছে 10 করে না, তো 10। তো 45 বিয়োগ করতে হবে তাই তো। তো এটা কত হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে 0 তখন। এখানে 55 থেকে 45 বাদ দিলে 10, তাহলে এটা হবে 10/10 প্লাস 1, এটা তো হবে 20 মানে -2 না +2 +3 +4 -1 -2 -3 -4, এখানে লিখবো FI করতে হবে। করো এবার এই দুটা গুণ করতে হবে, তো বলো কত হচ্ছে -60 -30 -36, এটা কত হবে -20 0 15 30 3 নং 27, নাকি হ্যাঁ 3 নং 27, 5 নং 45। আচ্ছা চলো এবার যোগ বিয়োগটা সেরে ফেলি। টোটাল ছাত্রী সংখ্যা কত হবে, এখানে আমাদের এখানে ছিল 120, তো এই যোগ করলে 120 আসবে। কিন্তু এখানে এটা আমাদের যোগটা একটু স্টাইল করে করব, দেখো কিভাবে করব। 30 আছে +30 আছে, এটা এটা -30 আছে, তো এটা কেটে দেব। হ্যাঁ তারপরে আছে কত, তারপরে আমাদের লাগবে হলো দেখো 45 আর 15 হয় 60, এটা -60, তাহলে চলে গেল এরা। থাকলো কে, থাকলো হলো -56 আর +27, করে দাও এদের মাইনাস করে দাও, কত হচ্ছে 9, হাতে থাকলো একটা 3 হয়ে যাবে 29, -29 কত হলো -29। চলো এবার এখানে বসাই। সুতরাং যৌগিক গড় x বার সমান সমান কত হয় a প্লাস এই যে সামেশন FI/UI বাই সামেশন FI ইন্টু h, এটাকে বলে সামেশন FI/UI আর এটাকে বলে সামেশন FI। বসাও a কত, a 45 প্লাস মাইনাস এত বাই f কত এত গুণন 10,
কাটে দাও, তাহলে 45 মাইনাস এটা কত হয় 12 দিয়ে 20 2 পয়েন্ট দাও 5 হয় 0 4 12 48 2 0 নাও 4 12 48 হলে 1 12 16 4 40 আবার দাও 3 12 36 আবার 4 এরকম চলতে থাকবে, তো আর করব না। মাইনাস 2.413 45.000 থেকে 2.413 মাইনাস করো 7 হচ্ছে, 2 হয়ে যাবে 7, এটা 5 হয়ে যাবে 5 2, তাহলে 42.577 এটাই হলো এর উত্তর। চলো 15 এক নাম্বারটা হয়ে গেল। এবার চলো 15 2 নাম্বারটা করব। 15 2 নাম্বারে দেখো কি আছে, 15 2 নাম্বারে আবার একটা দেওয়া আছে, এর বলেছে পরিসংখ্যার সমষ্টি দিয়েছে, মধ্যমা দিয়েছে। আচ্ছা ভালো কথা, চলো মধ্যমা যখন বার করতে হয় তখন আমাদের শ্রেণীতে কি বার করতে হয়, একটা ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই না? আমাদের একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হয়। চলো 5 2 নাম্বার কিভাবে করব, আগে লিখি শ্রেণী সীমানা পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা লিখি। চলো এবার পরপর অঙ্কটার দিকে আগাই। 0 থেকে 10 কয়জন পাইছে, কয়জন আছে এখানে বলো? 10। এবার কত দূর অবধি আছে দেখি তো, এটা ছোট তো, এটা 60 অবধি, আগেরটা অনেক বড় ছিল। 20 থেকে 30 এর মধ্যে 25 জন মাত্র। এক্সটাকে না আমি এইদিকে রাখি, দেখতে ভালো লাগবে। 30 থেকে 40, 30 থেকে 40 এ আছে, আর 40 থেকে 50 এ আছে দেখো কয়জন, y জন, y কেও আবার বাইরে রাখবো। আর 50 থেকে 60 এ আছে হলো গিয়ে আমাদের পরিসংখ্যা কত আছে বলো, 50 থেকে 60 এ আছে 10 জন। এটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের কি বার করতে হবে এখানে, এখানে আমাদের বার করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। কিভাবে বার করে, প্রথমটা তো 10 জন তাই 10 আছে, পরেরটা 10 প্লাস x হয়ে যাবে, তারপরেরটা 10 প্লাস 25 মানে কত 35 প্লাস x, তারপরে কত হবে 35 প্লাস 30 মানে 65 প্লাস x, তারপরেরটা কত হয়ে যাবে 65 প্লাস x প্লাস y, তারপরেরটা হয়ে যাবে 75 প্লাস x প্লাস y। বুঝে গেলাম, সুন্দর আমরা এটা লিখলাম। আমাদের এখন কি বার করতে হবে দেখো, আমাদের বার করতে হবে এর মধ্যমা। মধ্যমা কত আছে, মধ্যমা আছে 32, মানে এটা হলো গিয়ে আমাদের মধ্যমা শ্রেণী। লিখি এখানে সবার প্রথমে কি লিখতে পারি আমি, পরিসংখ্যার সমষ্টি কত
এই যে এটা, তাই তো, ইকুয়াল টু কত বলছে, এটা ইকুয়াল টু দেখো 100। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান ওদিকে নিয়ে চলে যাও 25 হয়ে যাবে, তাই না? 100 থেকে এটা বাদ দিবা 25, এক নাম্বার গেল। এবার আমাদের মধ্যমা শ্রেণী কত আছে বলো? মধ্যমাটা যেখানে থাকে সেটাই হলো মধ্যমা শ্রেণী, 20 থেকে 30। আর আমাদের কি লাগে, আমাদের লাগে সিএফ, আগের সিএফটা। সিএফ কত? সিএফ আছে 10 প্লাস এক্স। এফ কত আছে? এফ আছে 25। আর এন বাই 2 আছে হলো 100/2 মানে 50। দেখা যাচ্ছে তো? 100/2 মানে 50। হ্যাঁ, এবার আমাদের কি বার করতে হবে, আর একটা লাগে আমাদের এইচ। এইচ মানে এদের মধ্যে গ্যাপ কত করে, এখানে গ্যাপ কত আছে? 10, তো 10 লিখে দেবো। এবার মধ্যমা, মধ্যমার ফর্মুলাটা লিখি। মধ্যমা সমান সমান এল। এল এর সর্বনিম্ন মান কত? এর মান হলো গিয়ে, মধ্যমা শ্রেণীর সর্বনিম্ন মান কত? 20। তো এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। বসাও এবার মধ্যমার মান, মধ্যমা মানে 32 সমান সমান এল কত? এল হলো 30, এন বাই 2, এন বাই 2 মানে 100/2 মানে 50, মাইনাস সিএফ, সিএফ কত? ব্র্যাকেটে 35 প্লাস এক্স বাই এফ, এফ কত? 25 গুণন 10। আচ্ছা, এটা এটা কাটো, নিচে 5 এখানে 2 হলো। 30টা ওদিকে চলে গেলে কি হবে? 32 মাইনাস 30 হবে, তাই না? 32 মাইনাস 30 সমান সমান, এদিকে কত থাকছে? নিচে 5 উপরে 2, তো আমি লিখবো 2/5, তারপরে ব্র্যাকেট দিয়ে 50 মাইনাস 35 মাইনাস এক্স। চলো এটা মুছি, জায়গাটা পরিষ্কার হবে। 32 থেকে 30 বাদ দিলে 2, 2 সমান সমান 2/5 15 মাইনাস এক্স হলো। 5 দিয়ে এটা গুণ করো, না 2 2 কেটে দাও, ওর থেকে ভালো। তাহলে থাকছে কি 5 ইকুয়াল টু 15 মাইনাস এক্স। এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো আর 5টাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স সমান সমান হচ্ছে কত? 10। দেখো এক্স সমান সমান 10, এটা আমাদের বার করতে বলছিল, এক্স সমান সমান 10 হয়ে গেল। এবার লেখো 1 নং সমীকরণ থেকে পাই, এটা 1 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণ থেকে পাই এক্স প্লাস ওয়াই কত? 25। তাহলে ওয়াই সমান সমান কত হবে? 25 মাইনাস এক্স মানে 25 মাইনাস 10 মানে 15। ওয়াই সমান সমান কত? 15। এক্স সমান সমান 10 আর ওয়াই সমান সমান 15, আমাদের এটা অঙ্কটা হয়ে গেল। এবার চলো 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কে দেখো কি আছে, 3 নাম্বারে আছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, তাই তো? চলো
শ্রেণী দিয়েছে আর পরিসংখ্যা দিয়েছে। চলো শ্রেণী আর পরিসংখ্যা লিখি। শ্রেণী আছে কত 45 থেকে 54। আচ্ছা, তার মানে এখানে দেখো শ্রেণীটা যে আছে শ্রেণীটা ঠিকঠাক নাই, 54 আছে তারপর 55, তাই শ্রেণী, তাহলে আমি এখানে ডাইরেক্ট এটা লিখবো না। এবার হলো পরিবর্তিত শ্রেণী আমাদের লিখতে হবে। তারপরে লিখবো হলো গিয়ে পরিসংখ্যা। আচ্ছা, কিভাবে শ্রেণীটা আমরা পরিবর্তন করব? আমরা এটাকে 0.5 কমাবো আর ওটাকে 0.5 বাড়াবো, তাহলে দেখো 10 হচ্ছে। চলো এইভাবে প্রতিটা করি। এবার বলো তো সংখ্যাগুরু মানের ফর্মুলা কি? সংখ্যাগুরু মানের ফর্মুলা হলো যেখানে সব থেকে বেশি আছে পরিসংখ্যা সেটার অনুযায়ী আমাদের একটা ফর্মুলা বানাতে হয়। লেখো সেই ফর্মুলাটা। f1 minus f0 by f1 2f1 minus f0 minus f2 into h। এখানে আছে কোনটাতে সব থেকে বেশি? এটাতে, তাই তো? এটা দিতেই হবে আমাদের শব্দটা। তো এল লিখবো কত? এল হবে হলো গিয়ে এটা 74.5 প্লাস f1, এটা হলো f1, এর আগেরটা হলো f0, পরেরটা হলো f2, তারপরে 32 মাইনাস 19, 2 into 32 মাইনাস 19 মাইনাস পরেরটা 12 ইন্টু গ্যাপ কত? h হলো গিয়ে 10 লিখি। চলো 32 থেকে 19 বাদ দিলে 3, 13 হয় নাকি? হ্যাঁ 13, আর হলো 64 থেকে 19 বাদ দাও, 19 আর এতে হলো 21 নাকি? 31 বাদ দাও, তাহলে হচ্ছে 3, 33 ইন্টু 10 মানে এটা 130 বাই 33, 130 বাই 33 করলে কত হয়?
3 বারে দাও, এই 4 বারে দেবো আরো, না হবে না, 3 বারেই তো 99 1 31 0 3 8 24 সাথে থাকলো 2 3 9 3 9 27 সাথে থাকলো 2 27 আর 31, ওই বাবা বেশি হয়ে যাচ্ছে, আই দেই 24 সাথে থাকলো 2 26, এখানে হয়ে যাচ্ছে হলো গিয়ে 6 হাতে থাকলো 1 7 নাকি 7 4, হ্যাঁ 36 হচ্ছে কেন, তাহলে 9 দিয়ে দিই, 9 দিয়ে দিলে 27 সাথে থাকলো 2, 27 আর 2 27 আর 2 হলো গিয়ে এত হলো 3, এটা হয়ে গেল 10, তাহলে 13, আবার রিপিট করবে তাই না, তার মানে এরকম আবার 3 হবে, আবার হতে থাকবে, তো এটাই আমি লিখবো 939, তো 934 দিব, তো এখানে শেষে 4, এটা 4 হাতে চলে যাবে 1, এটা হবে 45, 75.44 এর অ্যান্সার হয়ে গেল, শেষ আমাদের এই ইয়েটা। এবার চলো আমাদের আসল যেটা ইয়েতে আছে, কি বলে, দুটা সম্বাদ উপপাদ্য আছে আর সম্পাদ্য আছে, এই দুটা করব। দেখো উপপাদ্যতে কি আছে, প্রথমে আছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটা আছে আমাদের বৃত্ত চ্যাপ্টারটায়। দাঁড়াও একবার খুঁজে বার করি, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 59 পেজে, না 49 পেজ, না ওখানে না, তোমাকে কি বার করতে বলছে, বিপরীত না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি থাকা উচিত 3 নম্বরে। আর একটা আছে এখানে, এই পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। পিথাগোরাসের উপপাদ্য, চলো পিথাগোরাসের উপপাদ্যতে চলে যাও, এটা আছে পিথাগোরাসের উপপাদ্যর ওখানে, পেজ নাম্বার হলো 280, 284 ওখানে মাধ্যমিকের কোশ্চেন, এটা ভিভিআই কোশ্চেন, যে পিথাগোরাসের উপপাদ্য কি। পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের আমি এমনিও করিয়েছিলাম, উপপাদ্যের দুটো যে কোশ্চেন আছে, তো প্রথমে আমি পিথাগোরাসের উপপাদ্যটা করছি, তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পর্ক ওটা পরে করাবো। তো প্রথমে পিথাগোরাসের উপপাদ্যটা দেখো করি, কি দিয়েছে এখানে,
এখানে দিয়েছে দেখো একটা ত্রিভুজ আছে, যেটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ। তোমাকে কি বলেছে যে এর যে কোনো সবার প্রথমে তোমাকে এটা বিবৃত করতে হবে, যে লিখতে হবে পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে কোনো সমবাহু ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সবার প্রথমে বর্গক্ষেত্রটা আঁকো, নাম দাও এ বি সি, এই পয়েন্টটার নাম দাও ডি, হলো ডি, এটা লম্ব। এবার লেখো প্রমাণ করতে, এই যে প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, কোণ এ সমকোণ, এটা আছে পেজ, আমার বইয়ে পেজ নাম্বার 285-তে। দেখো কি বলেছে, কি বলেছে দেখি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হলো সমকোণ, কোণ এ, আর আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। চলো এবার বসাই, কি বলবো, অঙ্কন কি করব, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার কি, এবার হলো এখানে দেখো এই যে এই ত্রিভুজটা আছে এটা গোটাটার সঙ্গে সদৃশ, তো লিখব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ, দেখো এ বি ডি এর সমকোণ কোনটা, এটা তো আমাদের বড় ত্রিভুজটা সমকোণ কোনটা, এ, বি আর বি সেম, আর একটা লিখবো সি, সদৃশ। সদৃশ হলে কি ওদের বাহুর অনুপাত সমান হবে, মানে কি এ এবি বাই সিবি বা বিসি লেখো, যাই লেখো, এবি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই বিএ বাই এবি। তাহলে কি হচ্ছে, এবি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু বিসি, বিডি ইন্টু বিসি। আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ, কি লিখলাম, এডিসি, তো এর কোন ইয়ে কোথায়, সমকোণ কোথায়, ডি তে, তো লিখবো ডি এর জায়গায় লিখবো এ, সি দুটাতেই আছে তাই সি, তো লিখবো বিএসি সদৃশ। তো আমি কি লিখতে পারি এখান থেকে, এখান থেকে লিখতে পারি আমি এসি, এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। তার মানে কি এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, দুটোকে যোগ করে দাও, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, বলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, বিসি না বিডি ইন্টু বিসি প্লাস ডিসি ইন্টু ডিসি। তো এখান থেকে বিসি কমন নিয়ে নাও, তাহলে থাকছে কি বিডি প্লাস ডিসি। এবার ছবিতে যাও, বিডি প্লাস ডিসি মানে কি আবার বিসি, তাহলে লেখো বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার। প্রমাণিত, প্রমাণিত। প্রমাণিত হয়ে গেল। এবার চলো
জ্যামিতিক পদ্ধতিতে এই দুটা করবো, কি বলে অঙ্কনে। চলো, জ্যামিতিক পদ্ধতিতে হলো √14 এর, জ্যামিতিক পদ্ধতিতে √14 এর কি করতে হবে আমাদের বলো? জ্যামিতিক পদ্ধতিতে √14 এর বাদ করা, তাই তো? দেখি একটু কোথায় আছে। তো 2 7 6 পেজে, 9 8 পেজে। দেখো এখানেই আমাদের দিয়েছে 2 7 8 যে পেজটা আছে, 2 8, এই যে পেজগুলো এখানেই এগুলো দেওয়া আছে কিভাবে আঁকাতে হয়। মধ্য সমানুপাতিক নির্ণয় করতে হবে, তো এইভাবে করতে হবে। তো দাঁড়াও কিভাবে করি আমরা এগুলো এখানে দেখছি একটুখানি। কত আঁকাতে বলেছে বলো? আমাদের আঁকাতে বলেছে √14 এর হলো গিয়ে √14 এর কি বলে জানি, মধ্য সমানুপাতিক, তাই তো? না, এর বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। √14 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। চলো এটা আমরা অঙ্কন করব। কিভাবে করব? প্রথমে আমরা জ্যামিতিক উপায়ে √14 আঁকাবো। √14 মানে কত বলো? √14 মানে √7 × 2, তাই তো? তো এর জন্য কি করতে হবে? এর জন্য তোমাকে দুটা সরল রেখা নিতে হবে। একটা হলো গিয়ে 7 সেন্টিমিটার আর একটা হলো গিয়ে 2 সেন্টিমিটার। নিলে নিয়ে এখন কি করতে হবে? এবার যে কোনো একটা রশ্মি আঁকাতে হবে, মানে এখান থেকে একটা সরল রেখা আঁকাতে হবে যার দিকে একদিকে তীর আছে। এবার এই সরল রেখাংশ থেকে এক্স রশ্মিতে বড়টা মানে 7টা, এখান থেকে 7টা কেটে এখানে 7 অবধি কেটে নিতে হবে। হলো? এবার কি করব? একে লম্ব সমদ্বিখণ্ডক করব। এখান থেকে এর অর্ধেকের থেকে বেশি দিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। আবার ওইটাই নিয়ে এখানে কেটে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। তারপর এর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকিয়ে দেবো গোটা। ঠিক আছে? এবার কি করব দেখো, অর্ধবৃত্ত অঙ্কন করব। এসি সমদ্বিখণ্ড অঙ্কন করি যার এসি সরলরেখাকে এই বিন্দুটার নাম দিব ও, এটাকে নাম দিব এ, এটা সি। আচ্ছা, না এটা ভুল হলো।
এরকম না, তুমি কি করবা দেখো, দাঁড়াও আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা করব না, আমাদের এখানে কি করতে হবে, সবার প্রথমে আমাদের এখানে করতে হবে এখান থেকে a থেকে একটা কাটবো ax। আচ্ছা, প্রথমে এখান থেকে এটা কাটবো, এখানে নাম দিব আমরা একে b। এবার b থেকে 2 নিয়ে আমরা এখানে কাটবো, দিব c। হলো, এবার ac এর মধ্যবিন্দু আঁকাতে হবে। তো AC এর অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। যে একটা সরল রেখা হলো সেটার পয়েন্টার নাম দিব O, আর O থেকে A এর সমান করে একটা বৃত্তচাপ আঁকিয়ে দেবো, যেটা এখানে কাজ করবে। এবার এখানে B বিন্দুটা আগের থেকেই ছিল, এখানে করব কি, এখানে একটা লম্ব আঁকাবো। লম্ব আঁকানোর জন্য এরকম একটা বৃত্তচাপ নিয়ে এখানে কাটবো, এখানে কাটবো, তারপরে এখানে কেটে এই যে হলো এটা D। এই যে BD হলো, এটাই হলো গিয়ে আমাদের কি বললে, লম্ব, তাই তো? এই যে বিডি যে হলো, এখানে বিডি সমান সমান হবে হলো √14 সেন্টিমিটার। আমাদের কি বলেছে, এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে। তো করব কি, এই যে বিডি এর সমান করে এখানে কাটবো, আবার বিডি এর সমান করে এখান থেকে এখানে কাটবো, ওই সমানটাই নিয়ে আবার এখানে কেটে দেব, তো এখানে একটা পয়েন্ট পাবো। তো এরকম একটা আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। বিডি, ধরো এটার নাম দিয়ে দিলাম ই এফ, লিখবো বর্গক্ষেত্র বিডি ই এফ হলো প্রযোজ্য বর্গক্ষেত্র। হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। আর আর কয়েকটা কোশ্চেন আছে, এগুলো আমরা পরের দিন ডিসকাস করবো, আজকে আমরা এটুকুই রাখি।